আমাদের মিন গ্রিন কালারটা খুব ভালো লাগছে। চলো ফতেপুর সিক্রি ঘুরে আমরা চলে এলাম স্টেশনে, কারণ এখন রয়েছে আমাদের ট্রেন। দেখো ট্রেন আমাদের অলরেডি চলে এসেছে প্ল্যাটফর্মে। তবে এখনই কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, হ্যাঁ আমাদের জার্নি এখনো শেষ হয়নি, কিছুটা বাকি আছে। তার জন্য এখন উঠে পড়লাম ট্রেনে। আর তারপরে সত্যি বলতে ব্লগিং করিনি, সকালবেলা পৌঁছে গেলাম ভোর ভোরে স্টেশনে। আর স্টেশনে কি তোমরা বুঝতে পারছো আমরা কোন স্টেশনে এসেছি? আমাদের লাস্ট ডেস্টিনেশনটা ঠিক কোথায়? একটুখানি সাসপেন্সে থাকো, আমি ধীরে ধীরে বলছি আমরা আজকে কোথায় এসেছি। আমরা এসেছি আজকে বারাণসী বা বেনারস। লাস্ট ডেস্টিনেশন আমাদের আজকের বেনারস। সব তীর্থ করার পর বেনারসটা কেন বাকি যায়, তাই বেনারসে এসে গেলাম। আর সোজা চলে এলাম হোটেলে। আমরা হোটেল নিয়েছি বিএনসি, খুব একটা নর্মাল হোটেল, তাই এতটার ভিডিও করে দেখাচ্ছি না তোমাদের। চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখনো সাজা কমপ্লিট হয়নি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। একটু ব্রেকফাস্ট করেই আমরা ফ্রেশ হয়ে বেরোলাম, কারণ এখন করব সাইট সিন। কিছু কিছু মন্দির আছে সেগুলো ঘুরে দেখব। বেনারসে চলে এসেছি, এখন যাচ্ছি মন্দিরগুলো দর্শন করতে, মানে সাইট সিন করতে যাচ্ছি। বেনারসি শাড়ি কিনবো তো আমরা। হ্যাঁ কিনবো তো, বেনারসি শাড়ি কিনবো তো। হ্যাঁ তুমি আমাকে আমি তোমাকে। চলো প্রথমেই চলে এসেছি আমরা মণি মন্দির। এখানে রয়েছে 108টি শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গের দর্শন করতে আমরা প্রথম চলে এলাম। ঢুকতে দেখলাম নন্দী মহারাজ রয়েছে। মন্দিরটা ভীষণ সুন্দর আর বেশ বড়। চলো আমরা প্রথমে ভেতরে ঢুকি। এখানে রয়েছে মহাদেবের মোট 108টি শিবলিঙ্গ। দুপাশে ডিভাইড করে 108টি শিবলিঙ্গ এখানে রাখা রয়েছে। এত সুন্দর এই মন্দিরটা, বেনারসে আসলে অবশ্যই এই মন্দিরটা একবার হলো তোমরা দর্শন করো। পুরো মন্দিরটা ঘুরে নিয়ে আমরা মন্দিরে ঢুকতেই যে শিবলিঙ্গ ছিল তার সামনে চলে এলাম। মা এখানে জল ঢাললো। আর তারপর আমরা মণি মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম তুলসী মন্দিরে। তুলসী মানস মন্দির, এই স্থানেই তুলসীদাসজি রামচরিত মানসের রচনা করেছিলেন। 1964 সালে এই মন্দিরের স্থাপনা করা হয়। এই পুরো মন্দিরের দেওয়ালে রামচরিত লেখা আছে। তারপরে আমরা চলে এলাম ত্রিদেব মন্দির। এই মন্দিরটি সুন্দর হওয়ার সাথে সাথে এখানে বিরাজ করেছেন 3 দেবতা, তাই এই মন্দির ত্রিদেব নামেই পরিচিত। প্রথমেই রয়েছেন রানী নারায়ণী দেবী, মাঝখানে রয়েছেন স্বয়ং হনুমানজি, আর তারপরে রয়েছেন বাবা খাটুশ্যাম। দর্শন করে আমরা সোজা চলে গিয়েছিলাম সংকটমোচন মন্দির, যেটা ভীষণই বিখ্যাত বারাণসীতে। তবে এখানে ফোন পার্স এলাও না, তার জন্য তোমাদের মন্দির দর্শন করতে পারলাম না। তোমরা আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করো। আর দর্শন শেষে আমরা সবার প্রথম খেলাম বেনারসে এসে মালাইও, যেটা শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। পড়বে পড়বে কেমন? দারুণ দারুণ, না খেলে বোঝা যাবে না এটা কত ভালো।
এটা হচ্ছে লস্যি। খাবে? বরফ দেওয়া নেই, একদম না, লস্যি কেমন খেতে? তারপর চলে এলাম আমরা দুর্গা মাতা মন্দির, যেখানেও ক্যামেরা, ব্যাগ, পার্স কিচ্ছু অ্যালাউ না, লকার রাখা আছে। এখানে তোমরা লকারে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। মন্দির থেকে বেরিয়েই চলে গেলাম আমরা হোটেলে, একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম আবারও। এবার করব টুকিটাকি শপিং আর করব দুপুরের খাওয়া দাওয়া। চলে এলাম দেখো একটু এগোতে গোধুলিয়া চক। এটাই হচ্ছে মেইন চক, যেখান থেকে তোমরা কালভৈরব মন্দির, দশাশ্বমেধ ঘাট সব জায়গায় যেতে পারবে। আর এখন আমরা গোধুলিয়া চক থেকে সোজা যাচ্ছি, প্রথমে লাঞ্চ করব, তারপর যাব দশাশ্বমেধ ঘাটে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই ছোট ছোট কচুরিগুলো, তাই একবার টেস্ট না করে পারলাম না, ভীষণ ভালো খেতে। তারপর চলে এলাম আমরা দশাশ্বমেধ ঘাটের একদম কাছে একটা বাঙালি হোটেলে। এখান থেকে পুরো বেনারসের এই গলিগুলো খুব ভালো দেখা যাচ্ছিল, কত মানুষের ভিড়। আর সেখানেই পরিচয় হলো ওনার সাথে, মিঠুর সাথে। দুর্ভাগ্যবশত আমরা লাঞ্চটা পাইনি, এখানে অলরেডি শেষ হয়ে গেছিল, তাই ঠিক তার উল্টো দিকে আর একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আজকে আমরা লাঞ্চটা সারলাম। সত্যি বলতে খাবার দাবারটা খুব মোটামুটি ছিল, খুব ভালো একটা ছিল না। তারপর আমরা সোজা গেলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। এতে দেখলাম এই ফ্রিজ ম্যাগনেট গুলো অনেকেই এরকম নিচে নিয়ে বসেছে, 50 টাকা করে, 100 টাকা করে, যে যেরকম পারছিল বলছিল। ওখান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়ে আমরা চলে এলাম ঘাটে। এসেছি দশাশ্বমেধ ঘাটে, আরতি দেখবো বলে আগে বোট রাইড করবো, তারপর আরতি দেখবো। এখন এই জায়গাটা পুরো ফাঁকা। ঠিক সন্ধেবেলায় এখানেই হয় সন্ধ্যা আরতি, যেটা দেখার জন্য এখানে প্রচুর বেঞ্চ চেয়ার রাখা আছে। অলরেডি এত তাড়াতাড়ি মানুষ বসে রয়েছে চেয়ারে। যাই হোক, আমরা আগে যাই, বোট রাইডটা করে আসি। আর এইখানেই হয় হচ্ছে আরতি, এটা এসে আমরা দেখবো। বোট আজকের জন্য আমরা এখন রাইড করতে যাব। কেমন মজা আসছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধর সেটা ধর, সেটা ধর। ইস নামো। এটা বিশাল ভয় করছে। বোট রাইডে নৌকাটা একটু দূরে থাকার জন্য আমাদের বেশ কয়েকটা নৌকো, বড় বড় নৌকো টোপকে তারপরে ফাইনালি আমাদের বোটে পৌঁছতে হলো। সত্যি বলতে সেটা একটু মায়ের জন্য কষ্টকরই হয়েছিল বটে, কারণ বেশ উঁচু বোটগুলো ছিল। আর তারপরে আমরা আজকে রাইডটা শুরু করলাম। আমরা আজকে বোটটা ঠিক করেছি নামঘাট অবধি যাওয়ার জন্য। নামঘাট অবধি যেতে তার মাঝখানে প্রচুর ঘাট পড়বে, তার মধ্যে এই ঘাটটা হচ্ছে ফেমাস ইনস্টাগ্রামের জন্য, তার কারণ এখানে এসে সবাই রিলস গুলো বানায়। বাট আমাদের নৌকাটা দাঁড় করানো ওখানে হয়নি, কারণ আমরা নামঘাটের সেই পাখিগুলো, সাইবেরিয়ান পাখিগুলোর খোঁজে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, অলরেডি দেখছিলাম রিলসের জন্য প্রচুর ভিড় ছিল। আমরাও কিছু ভিডিও শুট করছিলাম, কিন্তু এত হাওয়া, সত্যি বলতে কিচ্ছু ঠিকঠাক করে হচ্ছিলই না। কি উড়ে গেল। নামঘাটের সামনে আসতেই দেখলাম প্রচুর সাইবেরিয়ান পাখি। আর নামঘাট ইটসেলফ ভীষণ সুন্দর, কিন্তু সত্যি বলতে রোদ্দুরের এত তাপ ছিল যে পাখিগুলো সেরকম ছিল না। যেটুকু ছিল আও আও করে চিৎকার করে তবেই আসছিল, কিন্তু তাও যেখানে ওই রিলসের জন্য সবাই দাঁড়িয়ে একটু খাবার টাবার দিচ্ছিল, শুধু সেখানেই ছিল। যাই হোক, তারপর আমাদের বোট আবার ঘুরিয়ে নিয়ে গেল ব্যাক টু আবার দশাশ্বমেধ ঘাটের দিকে। তখন দেখলাম সানসেট হচ্ছে, তাই সম্রাটকে বললাম আসো একটু আমরা দুজনে ভিডিও করি। তারপর আমরা তিনজনে, মা আমি বোন, একটু ভিডিও করলাম। তারপর দেখলাম মণিকর্ণিকা ঘাট, যেখানে জ্বলছে অনবরত চিতা। মানুষের জীবনের আসল সত্যটা বোধহয় এখানেই না। আমরা শুধু আজকে সুখ, কালকে দুঃখ, এই সবের পিছনেই ঘেটে থাকি, কিন্তু এইটাই হচ্ছে মানুষ জীবনের আসল সত্য। তুমি আছো আজ, কালকে নাও থাকতে। একা এসেছো এই জীবনে, যেতেও তোমাকে একাই হবে।
আজকের বোট রাইড শেষ করে আমরা ফিরে এলাম দশাসমেত ঘাটের পাড়ে, কারণ এখন থেকে না বসলে গঙ্গা আরতির সময় জায়গা আর পাওয়া যাবে না। গঙ্গা আরতির পুরো ফুল ব্লগটা আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করে দেব। সেখানে তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে, কোথায় কোন ঘাটে হয়, কখন গিয়ে ওখানে বসতে হবে, এভরিথিং। ধরেছি, বুঝলে তো, তোকে বললাম যে ভাই গঙ্গা আরতি দেখা শেষ করে আমরা চলে এলাম মহাদেবের করিডোরে। এখন প্রায় রাত্রি 9টা মতন বাজে, কিন্তু দেখো এখনো কত লোকের ভিড়। এত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে। আর সত্যি বাবা বিশ্বনাথের অশেষ কৃপা যে এই সময় আমরা যে আসবো ভাবতে পারি না, কারণ আমাদের প্ল্যান কালকে সকালে আসার। রিকশা করে এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। বাবা কাল ভৈরবে দর্শন না করে নাকি কাশী বিশ্বনাথে দর্শন করা যায় না। আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম কাল ভৈরব বাবার মন্দির দর্শন করতে, কারণ এখন ভিড়টাই অনেকটা কম থাকবে। বলা হয় কাল ভৈরব মন্দিরে দর্শন না করে কাশী বিশ্বনাথে দর্শন করা যায় না, তাই এখন পারমিশন নিতে হয়। তাই এখন আমরা রাত 9:30 বাজে এখন যাচ্ছি প্রথমে কাশী বিশ্বনাথের দর্শনের আগে কাল ভৈরবে দর্শন করতে। আমাদের দর্শন কাল সকাল 9টায়, কারণ কালকে সকালবেলা 9টার সময় আমরা করব কাশী বিশ্বনাথের সুগম দর্শন। লেখাটা নিচ্ছিলাম। মন্দির দর্শন করে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না। তাই বেরিয়ে আমরা একটু সবাই মিলে ছবি তুলে তারপর রাতে কি খাবার সেই খাবারের খোঁজ করতেই একটা মালাইয়ের দোকান থেকে রাবড়ি খেলাম। কি ভালো খেতে, কি বলবো। আমরা যে দোকান থেকে রাবড়ি, মালাই, রসমালাই খাচ্ছি না কেন, প্রত্যেকটা খাবারই অসাধারণ। তারপর মোটামুটি আমরা একটা ডিনার প্যাক করে নিয়ে ফিরে গেলাম হোটেলে, কারণ বাবা হোটেলে ছিল। তাই তারপর কালকে সকালে সুগম দর্শন আছে, তাই ব্লগটা আজকে এখান অবধি আমি শেষ করছি। কালকে সকালে সুগম দর্শন দিয়ে আবার নতুন ব্লগ স্টার্ট হবে বেনারসের। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব